রাজধানীর মিন্টু রোডে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ, লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ, গোটা এলাকার রণক্ষেত্র, আহত বেশ কয়েকজন। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি, শুনানি 21 অক্টোবর। নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ। ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন ইসির, বিস্তারিত ঘোষণা কাল। সীমানা পুনর্নির্ধারণে 4 দিনের শুনানি সম্পন্ন। কিছু রাজনৈতিক মহল পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের জন্য নিত্য নতুন দাবি তুলছে, ভোটে বাধা দানের হুমকি দিচ্ছে, অভিযোগ মির্জা ফখরুলের। ডাকসু নির্বাচনে চলছে প্রচারণা, ভিপি প্রার্থী জালালের হামলায় রুমমেট আহত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রারের পদত্যাগের দাবি ছাত্র দলের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। 3 দফা দাবিতে প্রকৌশলের আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার সময় বাধা দেয় পুলিশ। এতে শিক্ষার্থীদের সঙ্গে ধস্তাধস্তি হয় আইন শৃঙ্খলা বাহিনীর। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। ছোড়া হয় জল কামানো। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো শাহবাগ এলাকা। পুলিশ সহ আহত হয় বেশ কয়েকজন। এসএম ফয়জের রিপোর্টে বিস্তারিত। প্রকৌশলের আন্দোলনরত শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশের রাবার বুলেট, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে ছত্রভঙ্গ হয়ে যায় শিক্ষার্থীরা। থেমে থেমে চলে রাবার বুলেট, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। পাল্টা জবাবে ইট পাটকেল নিক্ষেপ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, বিনা কারণে পুলিশ হামলা করেছে তাদের লং মার্চ কর্মসূচিতে। এতে পুলিশ সহ আহত হয়েছেন অনেকে। আমরা দেশের ব্রাইটেস্ট ব্রেইন আমাদের উপরে হামলা করতেছে, সাউন্ড গ্রেনেড মারতেছে, লাঠিচার্জ করতেছে। আমরা তাদের গায়ে হাত চেঞ্জ করা হয় নাই। ওরা আমাদের উপর লাঠিচার্জ করছে, টিয়ারশেল মারছে, সাউন্ড গ্রেনেড মারছে, আমাদের উপর ইটও মারছে। আমরা বলছি যে তাহলে 3টা পর্যন্ত আমরা অপেক্ষা করব, কিন্তু আমরা যমুনার সামনে অবস্থান করব 3টা পর্যন্ত। তারা এই অবস্থান করতে নাই। আমরা যে আন্দোলনটা করছি সেটা তো তাদের জানা, এবং সেটা দমানোর জন্যই তারা 144 ধারা জারি করেছে। সেটা ভঙ্গ করেই আমরা এসেছি। দেশের মেধাবীদের উপর টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড মারছে, আরো বলা লাগবে। ডিল ছাড়া হয়েছে, ইট মারছে, ইট মারছে, লাঠিচার্জ করছে পিঠে, পায়ে, হাতে, সব জায়গায়। এই যে দেখেন আপনারা রক্তাক্ত করে ফেলছে। দেখেন কেন মারতেছে বলেন, জিজ্ঞেস করেন তাদেরকে। আমরা আমাদের যৌক্তিক দাবিতে আসছি। এর আগে ঘোষিত লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নিতে শিক্ষার্থীরা অবস্থান নেয় শাহবাগে। তাদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে শাহবাগ এলাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের উপর বর্বরিচিত এবং ন্যাক্কারজনক হামলার জন্য আন্দোলনকারীদের সামনে এসে উপস্থিত হয়ে উক্ত ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে। ঘণ্টা তিনেক চলে তাদের কর্মসূচি। তুলে ধরা হয় 3 দফা দাবি। যেখানে কিনা পলিটেকনিকরা 10ম গ্রেডে ইজিলি সেখান থেকে প্রমোশন পেয়ে 33% প্রমোশন পেয়ে 9ম গ্রেডে আসতেছে। এখন তাদের দাবি হচ্ছে তারা এই 33% টাকাও বাড়াইতেছে। 9ম গ্রেডে যেন তারা কোয়ালিফিকেশন ছাড়া ঢুকতে না পারে, আর 10ম গ্রেডটা সবার জন্য যেন উন্মুক্ত করে দেওয়া হয়, এটাই আমাদের দাবি আছে। বুয়ের 17 ব্যাচের এক ভাই যিনি নিজ পদে চাকরি করছেন, তাকে হচ্ছে ওখানকার ডিপ্লোমা টেকনিশিয়ানরা হত্যার হুমকি এবং গালিগালাজ করে। আমরা চাচ্ছি তাদের বিরুদ্ধে যাতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। ডিপ্লোমারা নামের পিছনে ইঞ্জিনিয়ার লাগাতে পারবে না এবং পদোন্নতিতে তারা কোনো স্পেশাল সুবিধা পাবে না। আমরা মন্ত্রণালয়ে বসার চেষ্টা করেছি, আমাদের সমস্যার সমাধানের চেষ্টা করেছি, সম্ভব হয় নাই। এরপরে আপনারা দেখেছেন আমরা সেটা শেষ করে এসে আমাদেরকে রাস্তা ব্লক করতে হয়েছে। আগের সরকারের সময় দেখছি সেখানে ডাইরেক্ট বলা হইতো 10টা হুন্ডা 20টা গুন্ডা নির্বাচন ঠান্ডার। এখন হয়ে গেছে 10টা হুন্ডা 20টা গুন্ডা বিএসসি ইঞ্জিনিয়াররা ঠান্ডা। আমরা চাই যে এইটার ন্যায্য বিচার হোক। আর সেকেন্ড দাবি হলো আমাদের আগে থেকে 3 দফা দাবি দেওয়া ছিল, যেটা আমাদের মূল, ওইটা যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়ন করা। বন্ধ হয়ে যায় শাহবাগ ও আশপাশের সড়ক। দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। নীলক্ষেতে যাইতে চাইছিলাম, রাস্তা পথে কারণে আমি নীলক্ষেতে যাইতে পারলাম না। আবার ইউটার্ন নিয়ে আমি আবার ব্যাগে যাইতেছি। এটা তো আমাদের জন্য একটু ভোগান্তি। এখন রিক্সা নিয়ে আমাকে আবার যেতে হবে এই রোদের মধ্যে, ভোগান্তি। যাইতে পারতেছি না, সমস্যা তো অবশ্যই আছে। সমস্যা তো অবশ্যই আছে। এই যে অনেক মানলে হাইটা যাইতে হইতেছে। গাড়ি চলাচল ওইবারে যাইতে পারতেছি না বা ওইবারে আসতে পারতেছি না, এটা একটা দুর্ভোগ।
যমুনা ও সচিবালয় অভিমুখে যে কোনো কর্মসূচি রুখতে সতর্ক অবস্থানে পুলিশ। সচিবালয়ে তো আর যাওয়ার সুযোগ নাই, তো সেক্ষেত্রে যদি জোর করে যেতে চায় সেক্ষেত্রে তো আমাদের যে আইনগত যে ব্যবস্থা সেটা আমরা নেব। সবার সচেতনতা দরকার, রাষ্ট্রীয় সিদ্ধান্ত দরকার। আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে ছাড় দেওয়ার সুযোগ নেই, এমনটাই জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ঢাকায় আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে রাজশাহী নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের শিক্ষার্থীরা। বিকেলে রুয়েটের প্রধান ফটক সংলগ্ন তালাইমারি মোড়ে একত্রিত হয়ে এই কর্মসূচি পালন করছে তারা। শিক্ষার্থীরা জানায়, ডিপ্লোমা পাশ করে 10ম গ্রেড নিয়ে বসে রয়েছে ডিপ্লোমা শিক্ষার্থীরা, এখন 9ম গ্রেডের দাবি করছে। এমন দাবির প্রতিবাদে ঢাকার শাহবাগে বিক্ষোভ করে প্রকৌশল শিক্ষার্থীরা। তাদের উপর পুলিশের হামলার প্রতিবাদ জানায় রুয়েট শিক্ষার্থীরা। সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। পরবর্তী শুনানি হবে 21 অক্টোবর। এ সময় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ। নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ, যেন এটি বারবার বিঘ্নিত না হয়। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এটি যাতে সুদূরপ্রসারী প্রভাব রাখে সেটি করা হবে বলেও মন্তব্য করেন তিনি। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে রাজনৈতিক দল ও 6 ব্যক্তির করা 4টি আবেদনের উপর বুধবার সকালে দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়। শুনানিকালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিলে তা কখন থেকে কার্যকর হবে সে প্রশ্নও রাখেন প্রধান বিচারপতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে আগামীকাল বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। বুধবার দুপুরে নির্বাচন সচিবালয়ে সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ শুনানির বিরতিতে কমিশনের এক সভায় নির্বাচনের রোডম্যাপ অনুমোদন করে ইসি। কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, অনুমোদন হয়েছে রোডম্যাপ এবং তা টাইপিংয়েরও কাজ চলমান। তবে বিকেলে ব্রিফিংয়ে এই বিষয়ে স্পষ্ট কিছুই বলেননি তিনি। তবে আগামীকাল আরও বিস্তারিত তথ্য দেওয়ার কথা জানান ইসি সচিব। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকাগুলোর পুনর্নির্ধারিত সীমানার বিষয়ে দাবি ও আপত্তি নিষ্পত্তি সংক্রান্ত শুনানির 4র্থ দিনের কার্যক্রম শেষ করেছে নির্বাচন কমিশন। আখতার আহমেদ বলেন, গত 30 জুলাই প্রকাশিত খসড়ার উপর 33টি জেলার 84টি আসন সম্পর্কিত মোট 1893টি আপত্তি ও সুপারিশ জমা পড়ে। এর মধ্যে 1185টি আপত্তি এবং 708টি সুপারিশ ছিল। গত 4 দিনে 64টি আসনের উপর শুনানি হয়েছে, যেখানে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের মতামত তুলে ধরেছেন। উভয় পক্ষের মতামত শোনার পর পাওয়া তথ্যগুলো পর্যালোচনা করছে কমিশন। খুব শীঘ্রই চূড়ান্ত তালিকা প্রকাশের কথাও জানান তিনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু রাজনৈতিক দল পরিকল্পিতভাবে নির্বাচন বানচাল করতে নিত্য নতুন দাবি তুলছে। সরকারের ভেতরের একটি মহল অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন ক্ষমতায় আসতে না পারে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির মহাসচিব বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠাই এখন মূল লক্ষ্য। ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রে যাওয়ার পথে সংস্কারের কাজ চলছে। সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে বিএনপির সর্বাত্মক সহযোগিতা করছে। গণতান্ত্রিক উত্তরণের যত দেরি হয় সুবিধাবাদীরা ততই সুযোগ নেয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বাংলাদেশের নির্বাচন বানচাল করতে দিল্লিতে শেখ হাসিনাকে 2,500 কোটি টাকা দিয়েছে এস আলম গ্রুপ। ষড়যন্ত্র প্রতিহত করতে জটিলতা না করে সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের দাবি জানান বিএনপি মহাসচিব। নির্বাচনী বিধি প্রয়োগে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। সকালে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। চিফ রিটার্নিং কর্মকর্তা আরও জানান, বিশ্ববিদ্যালয় জুড়ে সক্রিয় রয়েছে আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্স। এ সময় তিনি আরও বলেন, আগে সতর্ক করা হলেও এখন থেকে যারাই আচরণবিধি লঙ্ঘন করবে তার বিরুদ্ধে নেওয়া হবে কঠোর পদক্ষেপ। এ সময় জানানো হয়, প্রতিদিনের সার্বিক অবস্থা জানাতে বিকেল 5টায় সংবাদ সম্মেলন করবে নির্বাচন কমিশন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ওপর হামলাকারী ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ এখনো পায়নি নির্বাচন কমিশন। জালালের বিরুদ্ধে অভিযোগ পেলে তার প্রার্থিতার বিষয়ে টাস্কফোর্স তদন্ত করে সিদ্ধান্ত দেবে বলেও জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমেদ জালালের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা হয়েছে। রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে রাজধানীর শাহবাগ থানায় এই মামলা হয়। দুপুরে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আসামি জালালকে আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মুহসিন হলে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে। এতে আহত হন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রবিউল হক। জালাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম বিভাগের শিক্ষার্থী। ছুরিকাঘাতের ঘটনায় জালালকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তানফির মোহাম্মদ হায়দার আরিফ ও রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলামের পদত্যাগ সহ ১৯ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা এই কর্মসূচি পালন করে। পাশাপাশি শিক্ষার্থীদের শতভাগ আবাসন নিশ্চিত সহ অনাবাসিকদের আবাসন ভাতা, চাকসুর তফসিল ঘোষণা, শিক্ষক নিয়োগে শুদ্ধতা ও শাটলের ভোগান্তি নিরসন সহ ১৯ দফা দাবি জানানো হয়। তাদের অভিযোগ, প্রশাসনের সঙ্গে যুক্ত এই দুজনই পক্ষপাতদুষ্ট। একটি সংগঠনকে বিশেষ সুবিধা দিয়েছেন ছাত্রদল বলছে, আস্থাহীন ও দলবাজ রেজিস্ট্রার ও প্রক্টরকে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বহাল রেখে চাকসুর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। অবিলম্বে প্রক্টর ও রেজিস্ট্রারের পদত্যাগ কিংবা ক্ষমা না চাইলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারিও দেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে ১৫ জনের আপিলের শুনানি হয়েছে। সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে এই শুনানি শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে। এই শুনানির মধ্য দিয়ে বাদ পড়া প্রার্থীদের আপিলের নিষ্পত্তি করা হবে। সোমবার দুপুরে জাকসু নির্বাচনের খসড়া প্রার্থীর তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। যাচাই বাছাই শেষে ২৫৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়। আর ত্রুটিপূর্ণ হিসেবে বাদ পড়ে ২০ জনের মনোনয়নপত্র। গতকাল মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে আবেদন করেন বাদ পড়া প্রার্থীরা। কাল প্রার্থীরা প্রত্যাহার ২৯ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুরু হবে প্রচার কার্যক্রম। আগামী ১১ সেপ্টেম্বর জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটে বিশ্ববিদ্যালয়ের ১১,৯১৯ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, সাধারণ মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী দুর্নীতিমুক্ত দেশ গড়তে ক্যাশলেস অর্থনীতির কোনো বিকল্প নেই। সকালে রাজধানীর একটি হোটেলে ক্যাশলেস বাংলাদেশ সামিটের আলোচনায় এসব কথা বলেন তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, নগদবিহীন অর্থনীতি পুরো চালু হলে কর ফাঁকি বন্ধের পাশাপাশি রাষ্ট্রীয় কোষাগার সমৃদ্ধ হবে। অনুষ্ঠানে সিপিডির সম্মানীয় ফেলো ও অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানান, দেশের ৯৫% মানুষ এখনো নগদ লেনদেনে নির্ভরশীল। তবে নগদহীন অর্থনীতি যেন আয়হীন অর্থনীতিতে পরিণত না হয় তা নিশ্চিতের তাগিদ দেন ডক্টর দেবপ্রিয়। অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরফিন ক্যাশলেস সমাজ গড়তে নিম্ন আয়ের মানুষের মোবাইল ফোনের শুল্ক কমানোর সুপারিশ করেন। দফায় দফায় তফসিল কাটাছেঁড়া ও নির্বাচনের তারিখ পেছানোর আভাসে আবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের নতুন তারিখ ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর এফ নজরুল ইসলাম। তিনি জানান, ১৪ দিন পিছিয়ে ১৫ সেপ্টেম্বরের পরিবর্তে ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন। দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানিয়েছেন। এতে ক্ষুব্ধ প্রার্থী ও শিক্ষার্থীরা। তারা বলেন, এরই মধ্যে কয়েক দফা পেছানোর পর আগামী ১৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। এরপর আবারও কেন তারিখ পেছানো হচ্ছে, নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলেও জানান তারা। অন্যদিকে প্রধান রিটার্নিং কর্মকর্তা বললেন, ভোট পেছানো যৌক্তিক, তবে নির্ধারিত সময়ে শান্তিপূর্ণ নির্বাচন চান সাধারণ শিক্ষার্থীরা। এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাকসুর সর্বশেষ নির্বাচন হয় ১৯৮৯ সালে। সে সময় ভিপি নির্বাচিত হন বর্তমান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও রুহুল কুদ্দুস বাবু জিএস। এরপর কেটে গেছে দীর্ঘ ৩৫ বছর। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিয়া হাই স্কুলের প্রধান শিক্ষকের আর্থিক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে তদন্তে নেমেছে জেলা শিক্ষা বিভাগ। অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, শিক্ষকদের মধ্যে গ্রুপিং ও লবিংয়ের কারণে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে প্রায় ১৫০০ শিক্ষার্থীর পড়ালেখায়। নাসিম খানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলামের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়, প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ ও ম্যানেজিং কমিটি গঠন না করে বারবার অ্যাডহক কমিটি গঠনের অভিযোগ। এরই মধ্যে ৩ সদস্যের তদন্ত দল স্কুলের সরজমিনে বিভিন্ন দিক যাচাই বাছাই করেছে। অভিযোগে বলা হয়েছে, শিক্ষকের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়, স্কুলের অর্থ আত্মসাৎ সহ নানা অনিয়মের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম। 2010 সালে সে সাসপেন্ড হওয়ার পরে 2019 সালে সে আবার একটা মুসলাকা দিছে যে সে আর এগুলো করবে না। একটা রফা করে সে এই বিদ্যালয়ে আবার পুনরায় যোগদান করে। পরবর্তী সময় টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষা এবং জানুয়ারিতে ভর্তি, নভেম্বরে বার্ষিক পরীক্ষার কোনো টাকায় সে ব্যাংকে জমা করে নেয়, না করে সে এককভাবে লুটপাট করে। অভিভাবক ও স্থানীয়দের অভিযোগ, স্কুলটিতে একের পর এক ঝামেলা লেগেই আছে। শিক্ষকদের গ্রুপিং ও লবিংয়ে নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ। স্কুলের টাকা পয়সার কোনো হিসাব নাই, বিল্ডিং ভাঙ্গে বেচ চালায়, এটার কোনো হিসাব নাই। আমরা তো গরিব মানুষ, লেখাপড়া আমরা করাইতে পারতাম না। আমরা যাতে এর একটা সহযোগিতা পাই, যাতে আমরা ছেলে মেয়ে যাতে লেখাপড়া করাইতে। স্কুলে দলাদলিটা না যাবা, স্কুল শৃঙ্খলা বানাতে চলে, এটি আমরা চাই। অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক নজরুল ইসলাম দুষলেন অ্যাডহক কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ মাহবুবুল আলমকে। তার দাবি, মাহবুবুল আলমকে অর্থ আত্মসাৎ করতে না দেয়াতেই তার বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে। সাবেক সভাপতি মোহাম্মদ মাহবুব আলম, তাকে আমার বিদ্যালয় থেকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়নি। একটা অনৈতিকভাবে সে অর্থ আত্মসাতের চেষ্টা করছে, যার জন্য সে আমাকে উপর সে চড়া হয়েছে এবং আমার বিরুদ্ধে অনৈতিকভাবেও অর্থ আত্মসাতের মামলা অভিযোগ আনয়ন করছে। অভিযোগের ভিত্তিতেও জেলা শিক্ষা বিভাগের কর্মকর্তারা এরই মধ্যে তদন্ত শুরু করেছেন। আর স্থানীয়দের অপেক্ষা সঠিক ও সুষ্ঠু তদন্ত রিপোর্টের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সাদা পাথর লুটের ঘটনায় মন্ত্রী পরিষদ বিভাগের গঠিত উচ্চতর তদন্ত প্রতিনিধি দল সিলেটের বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে গণশুনানি করেছেন। কমিটির আহ্বায়ক ও মন্ত্রী পরিষদ বিভাগের সমন্বয়ক ও সংস্কারের সচিব জাহেদা পারভিনের নেতৃত্বে তদন্ত দল বুধবার সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত সিলেট সার্কিট হাউসে এই শুনানি করেন। শুনানিতে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, পাথর ব্যবসায়ী, পরিবহন মালিক, সাংবাদিক নেতাদের সঙ্গে আলাদাভাবে কথা বলে তদন্ত দল। শুনানি শেষে কমিটির আহ্বায়ক জাহেদা পারভিন সাংবাদিকদের বলেন, এই কমিটি মূলত 2টি বিষয় দেখেছে। তার মধ্যে কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলা ছিল কিনা এবং এমন ঘটনার আর যেন পুনরাবৃত্তি না ঘটে। তদন্ত চলমান জানিয়ে জাহেদা পারভিন আরও জানান, 10 দিনের মধ্যে এই কমিটি প্রতিবেদন জমা দিতে কাজ করছে। এছাড়া বিভিন্ন পর্যায়ে নেতাদের সাথে কথা বলার সময় সাদা পাথরকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে নানা ধরনের পরামর্শ গ্রহণ করেন তারা। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। আগামী 30 আগস্ট জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় প্রতিনিধি সমাবেশে করণীয় নিয়ে সংবাদ সম্মেলন হয়েছে ময়মনসিংহ প্রেস ক্লাবে। এতে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স জানান, সেদিনে আয়োজনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন অনুষ্ঠানের প্রধান অতিথি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে দেশের সমতল অঞ্চলের 12টি জেলায় বসবাসরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেবেন। দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক রাজীব আহসান। নওগাঁ শহরের প্রধান সড়ক 4 লেনে উন্নীতকরণ শীর্ষক প্রস্তাবিত প্রকল্পের স্টেক হোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ জিয়াউল হক। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ঢাকার ধামরাইয়ে 15 দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে বেসরকারি সংস্থা ব্র্যাক ও স্বেচ্ছাসেবী সংগঠন বেস ডান। এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মামনুন আহমেদ অনিক। বাংলাদেশ স্কাউটস গাজীপুর জেলা রোভারের 11শ ত্রৈবার্ষিক কাউন্সিল সভা 2025 হয়েছে। গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সোহেল রানা। পরে গাজীপুর জেলা রোভারের নির্বাহী কমিটির 10টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জে 28 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সারের বাফার স্টক গোডাউন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। শহরের ঘোনাপাড়ায় 10,000 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন এই গোডাউন পরিদর্শনকালে কৃষি ও বিসিআইসির পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রিপেইড মিটারে সংযোগ, ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া বন্ধের দাবিতে বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন হয়েছে। শহরের ডিবি রোড গানাসাস মার্কেটের সামনে কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব বরাবর স্মারকলিপি দেন তারা। রাঙামাটিতে মাছের উৎপাদন বাড়াতে বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে অবমুক্ত করতে মাছের পোনা বিতরণ করা হয়েছে। সদর উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মাছের পোনা দেন জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস। জলবায়ু পরিবর্তনের বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত সমাধানের পথ খুঁজে বের করার লক্ষ্যে সাতক্ষীরায় 2 দিনব্যাপী নেক্সাস ফেস্ট উৎসব মেলার উদ্বোধন করা হয়েছে। অ্যাকশন এইড বাংলাদেশের উদ্যোগে ও সিডো সংস্থার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে সকালে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান। ঝালকাঠি সরকারি কলেজে ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। এতে হাদিসুর রহমানকে সভাপতি ও মোহাম্মদ আরিফকে সাধারণ সম্পাদক করা হয়েছে। পরে কলেজের প্রশাসনিক ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের করে শিক্ষার্থীরা। কৃষি বীজ বিতরণে ৯/৬ কর্মশালার অর্থ আত্মসাৎ ও প্রায় 4 কোটি টাকার কৃষি সরঞ্জাম বিতরণ প্রকল্পে অনিয়ম এবং ধান কাটার মেশিন বিতরণে অনিয়মের অভিযোগে খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রাঙামাটি অঞ্চলের দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদের নেতৃত্বে 3 সদস্যের একটি টিম এই অভিযান চালায়। নানা আয়োজনে উদযাপন হয়েছে নওগাঁ সরকারি মেডিকেল কলেজ এনএমসির 7ম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এদিকে নওগাঁ মেডিকেল কলেজের 7ম বছর পূর্তি উৎসব উদ্বোধন করেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার মোহাম্মদ জাওয়াদুল হক। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের প্রধান সড়ক ঘুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে হয় আলোচনা সভা। সাভারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে সম্মান ক্ষুণ্ণ করার অভিযোগ এনে এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় কয়েকজন। সংবাদ সম্মেলনে অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী নজরুল ইসলাম, রফিকুল বাড়ি ও নাসিম হায়দার। নান্দনিক নাটোর গড়ার প্রত্যয়ে পরিবেশ বান্ধব পাটের ব্যাগ ক্রেতা ও বিক্রেতাদের মাঝে বিতরণ করেছে জেলা প্রশাসক আসমা শাহিন। শহরের নিচাবাজার এলাকায় পলিব্যাগ পরিহার করি, পরিবেশ বান্ধব পাটের ব্যাগ ব্যবহার করি, এই প্রতিপাদ্য নিয়ে একটি র্যালি বের করে নিচাবাজার ব্যবসায়ী ইউনিটি। পরে বাজারে আগত ক্রেতা ও বিক্রেতাদের মাঝে পাটের ব্যাগ বিতরণ করা হয়। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আর একবার জানিয়ে। রাজধানী মিন্টু রোডে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ, লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ, গোটা এলাকার রণক্ষেত্র, আহত বেশ কয়েকজন। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি, শুনানি 21 অক্টোবর। নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ। ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন ইসির, বিস্তারিত ঘোষণা কাল। সীমানা পুনর্নির্ধারণে 4 দিনের শুনানি সম্পন্ন। কিছু রাজনৈতিক মহল পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের জন্য নিত্য নতুন দাবি তুলছে, ভোটে বাধাদানের হুমকি দিচ্ছে, অভিযোগ মির্জা ফখরুলের। ডাকসু নির্বাচনে চলছে প্রচারণা, ভিপি প্রার্থী জালালের হামলায় রুমমেট আহত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রারের পদত্যাগের দাবি ছাত্র দলের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যায় 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।